নেটওয়ার্ক নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অপারেটররা। ডার্ক ফাইবার ও DWDM নিয়ন্ত্রণের সুযোগ চায় মোবাইল অপারেটররা, আপত্তি ফাইবার প্রতিষ্ঠানের। একাধিক পদ দখলে রেখে ইচ্ছে মতো বদলি চাকরিচ্যুত। কাফকোর CHR ফান্ডে অনিয়ম সহ নানা অভিযোগ সাবেক শিল্প সচিব জাকিয়ার বিরুদ্ধে। তদন্তের পরামর্শ TIB'র। ঈদ ঘিরে কারখানাগুলোতে নতুন পোশাক তৈরির ধুম। মার্কেট শপিং মলে বেড়েছে বিক্রি। স্বল্পমূল্যে পছন্দের ডিজাইনের পোশাকের খোঁজ ক্রেতাদের। এবার ভালো ব্যবসার আশা দোকানের। দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে রাজধানীর বেশিরভাগ খাল। ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ে অতিষ্ঠ নগরবাসী। ব্লু নেটওয়ার্ক কর্মসূচিতে সমাধানের আশা। এবং চীনকে বিশ্ববাজারে কোণঠাসা করতে মরিয়া যুক্তরাষ্ট্র। বাণিজ্য সম্পর্ক জোরদার করতে পারে ইউরোপ সহ রাশিয়া, ধারণা বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। নেটওয়ার্ক নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে মোবাইল ও ফাইবার অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে অপটিক্যাল ফাইবারে যুক্ত করে DWDM মেশিন। এই মেশিন দিয়েই ভয়েস কল এবং ইন্টারনেট সেবার মান নিশ্চিত হয়। শুরুতে DWDM মেশিন নিয়ন্ত্রণ করত মোবাইল অপারেটররা, তবে 2021 সালের পর তা ফাইবার প্রতিষ্ঠানকে দেয় BTRC। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার কাছে ডার্ক ফাইবার লিজ এবং DWDM নিয়ন্ত্রণের সুযোগ চেয়েছে মোবাইল অপারেটররা, যা নিয়ে আপত্তি তুলেছে ফাইবার প্রতিষ্ঠানগুলো। শুভ খানের রিপোর্ট। মোবাইল নেটওয়ার্ককে অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত করার যন্ত্রই ডেন্স ওয়েব লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন নামে পরিচিত, যা উচ্চ ক্ষমতা ও দীর্ঘ দূরত্বে মোবাইল ডাটা ন্যূনতম বাধায় সরবরাহ করে। বর্তমানে 4Gতে ন্যূনতম গতি 7 Mbps রাখতে হয় মোবাইল অপারেটরদের। একজন গ্রাহক নির্ধারিত গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করা যায় DWDM মেশিনের মাধ্যমে। 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত BTRCর অনুমতি নিয়ে এই মেশিন আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। 2021 সালেই এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দেয়া হয়। তবে উচ্চগতির 5G সেবা চালুর আগে আবারও DWDM এর নিয়ন্ত্রণ চাচ্ছে মোবাইল অপারেটররা। বেশ কয়েকটা ফাইবার অপারেটর যারা, তাদের একটা মনোপলি বা ডুওপলি তৈরি করার একটা প্রক্রিয়া ছিল, যে কারণে আমাদের কিন্তু DWDM-টা রেস্ট্রিক্ট করা হয়েছে। DWDM নেটওয়ার্ক ডিজাইন করার রেসপন্সিবিলিটি আমাদের কাছে থাকা উচিত, এর ইকুইপমেন্ট আমাদের ম্যানেজ করতে পারা উচিত, তাহলে আমরা অনেক বেশি এফিশিয়েন্টলি নেটওয়ার্ক তৈরি করতে পারবো। বর্তমানে দেশ জুড়ে প্রায় 1,71,000 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে সরকারি বেসরকারি 6 প্রতিষ্ঠানের। মোবাইল অপারেটররা বলছে ব্যান্ডউইথ ট্রান্সমিশনে সরকারি ফাইবার প্রতি মিটারে ভাড়া 5 থেকে 7 টাকা, যেখানে বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশন খরচ 17 টাকা। এমন প্রেক্ষাপটে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডার্ক ফাইবার চায় মোবাইল অপারেটররা। এই চা পূরণ হলে $300 মিলিয়ন বিনিয়োগ এবং ব্যবসা দুটোই হুমকিতে পড়বে বলছে বেসরকারি ফাইবার সেবাদাতারা। ডার্ক ফাইবার DWDM টেলিকম অপারেটরদেরকে দেওয়া এটা অ্যাপ্রোচ না, কারণ ওরা শুধু নিজেদের প্রয়োজন যে মেটাবে তা না, ওরা বাকি যে লোকাল অপারেটর আছে এদের সবাইকে মেরে ফেলবে। BTRC বলছে কোনো প্রতিষ্ঠানের স্বার্থে নয়, টেলিকম খাতের জন্য ভালো হয় এমন সিদ্ধান্তই নেওয়া হবে। ট্রান্সমিশন নেটওয়ার্কটা যদি এইটুকু কস্ট এফিসিয়েন্সি, এইটুকু ভ্যালু ক্রিয়েট করতে পারে যে মোবাইল অপারেটরদের জন্য সাশ্রয়ী হবে তাদের কাছ থেকে নেওয়া, এনটিএনদের কাছ থেকে নেওয়া, তাহলে তো আর এই কম্পিটিশনটা থাকে না। ওইরকম একটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। বর্তমানে সারা দেশে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র 27% টাওয়ার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, মোবাইল ও ফাইবার অপারেটরদের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ইন্টারক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিবুর রশিদ। জনাব হাসিবুর রশিদ, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভির দর্শকদেরকে। জি, আমরা একটু আগে প্রতিবেদনটি দেখছিলাম, তো তার ফলে আমরা বলতে চাই যে DWDM মেশিন আর হচ্ছে ডার্ক ফাইবার নিয়ে সেবাদাতাদের দ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। তো এটা আসলে এই মেশিনটা কাদের হাতে যাওয়া উচিত বলে আপনি মনে করেন?
আচ্ছা, আপনি যে রিপোর্টটা পড়ছিলেন, যে আমি শুনছিলাম যে ডিডব্লিউডিএম ইকুইপমেন্ট অ্যান্ড ডার্ক ফাইবার ইস্যুটা এইখানে হয়েছে। তো 2008 সালে যখন NT10 লাইসেন্স দেওয়া হয়, তখন কিন্তু গভর্নমেন্টের পলিসি ছিল যে ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিসকে একটু ডিভাইড করা, যাতে ইনফ্রাস্ট্রাকচাররা শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, সার্ভিস প্রোভাইডাররা সার্ভিসে কনসেন্ট্রেট করবে, নতুন নতুন সার্ভিস নিয়ে আসবে মার্কেটে। তো সেই প্রেক্ষিতেই NT10 লাইসেন্স দেওয়া, এবং NT10 লাইসেন্স দেওয়ার একটা মূল অবজেক্টিভ ছিল যে আমরা শহরগুলোতে যে ওভারহেড ফাইবার দেখি বা ঝুলন্ত যে তারগুলো দেখি, এগুলো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, প্লাস অ্যাক্সেস নেটওয়ার্কে মাল্টিপল অপারেটর যাতে সেম নেটওয়ার্ক তৈরি করতে না পারে, যেখানে জাতীয় সম্পদের অপচয় রোধ হবে। তো সুতরাং অবজেক্টিভটা সঠিক ছিল, কিন্তু যেহেতু NT10 অপারেটররা মানে মোবাইল অপারেটররা কেন ডিডব্লিউএর ইকুইপমেন্ট বসিয়ে ক্যাপাসিটি বিল করতে চাচ্ছে, সেই জিনিসটা একটু দেখা দরকার আসলে। তাহলে কি আপনাদের রিপোর্টে দেখছিলাম যে এখন পর্যন্ত 27% BTS অফ 45,000 BTS এর মধ্যে 27% BTS আন্ডারগ্রাউন্ড ফাইবার দিয়ে কানেক্টেড হয়েছে, বাকিগুলো ওভারহেড বা মাইক্রোওয়েভ দিয়ে কানেক্টেড আছে। তো এটা কেন হলো আসলে? তাহলে কি মানে নেটওয়ার্ক NT10 নেটওয়ার্ক কি যথাযথভাবে তৈরি করে নাই? মোবাইল অপারেটররা যে কাঙ্ক্ষিত সেবা চাচ্ছিল, হয়তো মোবাইল অপারেটর যে সেবাটা চাচ্ছে তাদের সবগুলো BTS আন্ডারগ্রাউন্ড ফাইবার কানেক্টিভিটি চাচ্ছে, সেটা পাচ্ছে না, অথবা সার্ভিস কোয়ালিটি নিয়ে তাদের ইস্যুজ রয়েছে, অথবা তাদের জন্য কস্ট ইফেক্টিভ না। NT10 যে সার্ভিসটা দিচ্ছে ব্যান্ডউইথ ক্যাপাসিটি যে প্রাইসে দিচ্ছে, সেই প্রাইসটা হয়তো মোবাইল অপারেটর ভাবছে তারা যদি ডার্ক ফাইবার লিজ করে যদি তারা ডিডব্লিউএর ইকুইপমেন্ট বসিয়ে ব্যান্ডউইথ তৈরি করে বিল করে, তাহলে তাদের কস্ট কম পড়বে। এই ধরনের তিনটা কারণ হতে পারে। তো যদি আমরা জনগণের সেবার প্রসঙ্গটা আনি, তাহলে আসলে কাদের হাতে গেলে জনগণ সুবিধা পাবে বা লাভবান হবে বলে আপনার মনে হয়? সরকার কিন্তু দেখেন NT10 কে কিন্তু এই লাইসেন্সটা দিয়েছিল জনগণের উপকারের জন্যই আসলে, যে NT10 এমন একটা নেটওয়ার্ক বানাবে যেখানে জনগণরা মোবাইল অপারেটর বা ISP অপারেটর NT10 থেকে আপনার ব্যান্ডউইথ ক্যাপাসিটি নিয়ে এন্ড কনজিউমারকে সার্ভিসটা দিবে, ভালো সার্ভিস দিবে। তো সেইখানে ধরেন আমি যেটা মনে করি যে আমি একটা অ্যানালজি বলতে পারি এখানে, যে ধরেন আপনি একটা শার্ট কিনবেন, আপনি রেডিমেড গার্মেন্টস থেকে কিনতে পারেন, একটা শপ থেকে কিনতে পারেন, অথবা আপনি কাপড় কিনে এনে বাসায় সেলাই মেশিন কিনে এনে সেলাই করতে পারেন। তার মানে এখন মোবাইল অপারেটর চাচ্ছে যে NT10 থেকে কোর মানে ফাইবার ডার্ক ফাইবার লিজ করে তারপরে আপনার ডিডব্লিউ ইকুইপমেন্ট কিনে ব্যান্ডউইথটা তারা বিল করতে চাচ্ছে। তো এখানে জনগণের, যদি মনে করি যে জনগণের সেবার সুবিধার জন্য NT10ই ছিল, সরকারের উদ্দেশ্য ছিল যে NT10 দিয়ে সেবাটা দেওয়ার, সেখানে মোবাইল অপারেটর করতে হচ্ছে, কারণ NT10টা মোবাইল অপারেটরের রিকোয়ারমেন্টটা বা তাদের কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারে নাই সেজন্য। জি, যদি বলি সেবাদাতাদের এই দ্বন্দ্বে বাংলাদেশে আসছে 5G সেবার কোনো ব্যাঘাত ঘটবে কিনা আপনার কি মনে হয়? 5G সেবা দিতে গেলে অবশ্যই প্রত্যেকটা BTS কে ফাইবার আন্ডারগ্রাউন্ড ফাইবার দিয়ে কানেক্টিভিটি করতে হবে, সেখানে ওভারহেড ফাইবার বা আপনার এবং ট্রান্সমিশন নেটওয়ার্কটাকে খুবই রোবাস্ট হতে হবে 5G সেবা দিতে গেলে। সেক্ষেত্রে অবশ্যই মোবাইল অপারেটর যে ধরনের ট্রান্সমিশন সার্ভিস চাচ্ছে NT10 এর কাছ থেকে, সেই ধরনের সার্ভিস তাদেরকে তৈরি করতে হবে এবং দিতে হবে। যদি বলি সরকারি ফাইবার ব্যবহারে খরচ কম, কিন্তু সেগুলো কার্যকরীভাবে ব্যবহার করতে পারছে না মোবাইল অপারেটররা, এখানে বাধা আসলে কি বলে আপনার মনে হয়? না, সরকারি বেসরকারি বলে তো কথা না, মানে এখানে আমি যেটা মনে করি যে আমি দীর্ঘদিন টেলিকম ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা থেকে যেটা বুঝি যে সরকারি হোক বেসরকারি হোক NT10 অপারেটরদের ডার্ক ফাইবার একটা প্রোডাক্ট হওয়া উচিত, লেয়ার 1 লেয়ার 2 আরো ট্রান্সমিশন ব্যান্ডউইথ প্রোডাক্ট হওয়া উচিত। তাতে হবে কি যে অপারেটরদের চাহিদা অনুযায়ী তারা যদি মনে করে যে আমি ডার্ক ফাইবার নিয়ে ক্যাপাসিটি বিল করে আমার কস্ট কম পড়বে, যদিও সেটা করার কথা না, কারণ NT10রা ধরেন টেরাবিট লেভেলের ক্যাপাসিটি বিল করেছে ন্যাশন ওয়াইড, আর মোবাইল অপারেটর হয়তো গিগাবিট লেভেলের ক্যাপাসিটি বিল করবে তাদের রিকোয়ারমেন্টের জন্য এক একজন মোবাইল অপারেটর। তাহলে কিন্তু দেখেন যেটা হচ্ছে যে অবজেক্টিভটা ছিল যে ন্যাশনাল রিসোর্সের ওয়েস্টেজ কমানোর জন্য, সরকার চায় না যে মাল্টিপল অপারেটর সেম জিনিস করুক, কারণ NT10রাও কিন্তু আপনার রিপোর্টে দেখছিলাম যে $300 মিলিয়ন ইনভেস্ট করেছে এই ডিডব্লিউএড ইকুইপমেন্ট এনে, তারা ক্যাপাসিটি বিল করেছে। এখন যদি মোবাইল অপারেটর ইন্ডিভিজুয়াল সবাই যদি বা একটা ISP যদি ডার্ক ফাইবার নিয়ে সে যদি ক্যাপাসিটি বিল করে, তাহলে কিন্তু NT10 এই যে তারা যে ডিডব্লিউএড ইকুইপমেন্টের ক্যাপাসিটি বিল করেছে, এই ক্যাপাসিটি তারা কোথায় বিক্রি করবে?
তাহলে কি জাতীয় সম্পদের অপচয় হলো না? সেই জিনিসটাও দেখা দরকার আছে আসলে। আমার মনে হয় যে আমাদের টেলিযোগাযোগ খাতে অভিভাবক বিটিআরসি যদি এনটিটিএন, মোবাইল অপারেটর বা অন্যান্য আরো অপারেটর যাদের অভিযোগ রয়েছে যে সেবা পাচ্ছে না কাঙ্ক্ষিত, তাদেরকে একত্র করে এই প্রাইসটা যদি নিয়ে একটু কাজ করে এবং কোথায় মিসিং লিঙ্ক রয়েছে, কোথায় সেবা পাচ্ছে না মোবাইল অপারেটররা, সেই জিনিসগুলো যদি অ্যাড্রেস করে তাহলে এটা একটা সহজ সমাধান হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকেও। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন মোবাইল এবং ফাইবার অপারেটরদের নেটওয়ার্কিং ইস্যু নিয়ে আলোচনার জন্য মোহাম্মদ হাসিবুর রশিদ। এবার চলে যাচ্ছি অন্য খবরে। এবার থাকছে বন্দর বাণিজ্যের খবর। রমজানে পণ্য বোঝাই লাইটারের জাহাজ দ্রুত গন্তব্য নিয়ে যেতে কঠোর নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে বন্দরের বহির্নোঙর সহ আশপাশের নৌপথে নজরদারি শুরু করেছে কোস্টগার্ড। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, রমজানকে সামনে রেখে ব্যাপক ভোগ্যপণ্য আমদানি হয়েছে বাংলাদেশে, কিন্তু অভিযোগ উঠেছে সেসব ভোগ্যপণ্য লাইটারের জাহাজ ভাসিয়ে রাখা হয়েছে নদী এবং সাগর পথে। সেখানে কিন্তু এখন মনিটরিং শুরু করেছে বাংলাদেশের উপকূলরক্ষী কোস্টগার্ড। বিশেষ করে গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল এবং যাতে কোনো লাইটারের জাহাজে কোনো ভোগ্যপণ্য থাকতে না পারে সে বিষয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষ একটি কঠোর নির্দেশনা দিয়েছে। 72 ঘন্টার মধ্যে তাদেরকে ত্যাগ করতে হবে। সে বিষয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সাথে যে কোস্টগার্ডের জাহাজে রয়েছে, অভিযান চালাচ্ছে কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা, সেই জাহাজের ক্যাপ্টেন রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকী। সালমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকে আপনারা কি অভিযানটা চালাবেন এবং কেন এই অভিযানটা পরিচালনা করছেন এবং আপনার অভিযানটার ধরনটা কেমন হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই অবগত আছেন যে বন্দরের সম্প্রতি একটি নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা হচ্ছে কোনো লাইটার জাহাজে, বিশেষত হচ্ছে ভোগ্যপণ্য এবং যারা হচ্ছে ভোজ্য তেল নিয়ে আসবে, তারা যাতে 72 ঘন্টার বেশি বন্দরে না থাকতে পারে। তো সেটি নিশ্চিত করার জন্য আমরা যৌথ অভিযান পরিচালনা করছি এবং আমাদের কোস্টগার্ডের যে হাই স্পিড বোটগুলো রয়েছে এবং জাহাজগুলো রয়েছে, আমরা প্রতিনিয়ত টহল পরিচালনা করছি। জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই, সেটা হচ্ছে গত 11 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কিন্তু আমরা, আজকেও চলমান আছে, এ পর্যন্ত প্রায় আমরা 1085টি লাইটার জাহাজে বোট করেছি, যেগুলো আমাদের চট্টগ্রাম বহির্নোঙরে আসে এবং মাদার ভেসেল থেকে পণ্যবাহী বিশেষত খাদ্য এবং ভোজ্য তেল নামানোর কাজে ব্যবহৃত হয়। আমরা তাদেরকে আহরণ করেছি এবং ক্ষেত্রবিশেষ আমাদের সাথে নৌ পুলিশ ছিল, বিআইডব্লিউটিও ছিল এবং বন্দর কর্তৃপক্ষ ছিল। আমরা আহরণ করে তাদেরকে নিশ্চিত করেছি যে তারা যাতে 72 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই পণ্য তাদের পরবর্তী যে গন্তব্য রয়েছে সেখানে তারা চলে যায়, এবং এটি আমরা নিশ্চিত করতে পেরেছি। এবং এই যে তারা ভোগ্য পণ্যগুলো আটকে রেখে কিন্তু একটা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছিল, আপনারা হয়তো প্রতিরোধ চেষ্টা করছেন, তাদের জবাবটা কি? তারা কেন সাগরে বা নদীতে এই লাইটার জাহাজে পণ্য নিয়ে বসে আছে? এটি মূলত তাদের যারা হচ্ছে এখানে এজেন্ট থাকে এবং অন্যান্য যারা এখানে মূলত ব্যবসায়ী থাকে, তাদের একটি দৃষ্টিভঙ্গির হয়তো আলাদা ব্যাখ্যা আপনি পাবেন, কিন্তু আমাদের কাছে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এটাই বাস্তবায়ন করছি। মূলত কেন তারা করতে চাচ্ছিল এটা হয়তো আপনারাও বুঝতে পারছেন এবং এটি সেলফ এক্সপ্লেনেটরি হতে পারে, বাট তারা যাতে এটি না থাকতে পারে সেটা করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করছি এবং আরোহণ করে তাদেরকে গাইড করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা নিশ্চিত করছি যাতে তারা ওই এলাকা থেকে ত্যাগ করে অন্যত্র তাদের যে স্থান আছে সেখানে চলে যায়। এবং দেখেছি তারা আগে কিন্তু এই নদীতে অবস্থান থাকে, এখন তারা থাকে না, পতেঙ্গা ছিল থাকে না, শ্যামারত বিজু থাকে না, তারা কিন্তু বিভিন্ন নারায়ণগঞ্জের পাগলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, কৃত্রিম সংকট সৃষ্টি করছে বাজারের মধ্যে। এক্ষেত্রে আপনারা আর কত দূর যেতে পারবেন বা সাগরের দিকে যেতে পারবেন কিনা? আমাদের কোস্টগার্ডের যে স্টেশন আউটপোস্টগুলো রয়েছে, বিশেষত হচ্ছে যে বাণিজ্যিক জাহাজগুলো আমাদের এখানে চলাচল করে, সেটা হচ্ছে চট্টগ্রাম, চাঁদপুর এবং ঢাকা হয়ে যেগুলো যায়, আমাদের এই সকল স্থানে আমাদের কিন্তু স্টেশন এবং আউটপোস্টগুলো রয়েছে। সেই স্টেশন আউটপোস্টগুলো থেকে কিন্তু আভ্যন্তরীণ নৌপথে আবার আমাদের যে বোটগুলো রয়েছে সেই বোটগুলো দিয়ে ওই জাহাজগুলোতে আবার আরোহণ করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর ত্যাগের পরে কি তারা মাঝ নৌপথে রয়েছে নাকি আসলে তারা তাদের গন্তব্যে পৌঁছেছে। তো সেভাবে আমরা নিশ্চয়তা বিধান করছি। আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের লাইটারের জাহাজের যে মাস্টার এবং ওনার রয়েছে তাদের থেকেও কিন্তু যথেষ্ট সাড়া পাচ্ছি এবং তারাও বুঝতে পেরেছে যে এখানে আর বেশিক্ষণ থাকা সম্ভব হবে না এবং পারতপক্ষে উচিত হবে না। দেশের সার্বিক এই ভোজ্য তেলের সংকট এবং অন্যান্য যে খাদ্য সংকট রয়েছে তা সমাধানে তারাও এগিয়ে আসছে এবং আমাদের কথা শুনে তারাও এটি দ্রুত খালাসের ব্যবস্থা গ্রহণ করছে। ধন্যবাদ লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকী, কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলার অধিনায়ক। তিনি আমাদেরকে বলছিলেন আসলে বেশ কিছু জাহাজ কিন্তু পণ্য নিয়ে নদী সাগর পথে বসেছিল, যা বাজারটি কৃত্রিম সংকট সৃষ্টির জন্য, কিন্তু সেই চেষ্টা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা শুরু করেছে
করেছে বা অভিযান শুরু করেছে। কোস্টগার্ড বলছে 11 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত তারা প্রায় 1100-র বেশি জাহাজ তারা অভিযান চালিয়েছে এবং জাহাজগুলিকে বন্দরের নির্দেশনা যে 72 ঘন্টার মধ্যে গন্তব্য যাওয়ার জন্য নির্দেশনা দিতে। এখন পর্যন্ত আমার কাছে ছিল যে বিভিন্ন নদী এবং সাগর এলাকায় যে পণ্য মজুত করে রাখা হয়েছে লাইটার জাহাজে, তার বিরুদ্ধে কোস্টগার্ডের যে অভিযান চলছে তার সর্বশেষ। চট্টগ্রাম নৌবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে। দর্শক, এবার জানাবো ঢাকা পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গিয়েছিল এবং আজকে দেখতে পাচ্ছি 3টি সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এস ইন্ডেক্স দেখতে পাচ্ছি যে শুরুতে সেটি ছিল 5175 পয়েন্টে এবং এখন কিন্তু সেটি অবস্থান করছে 1179 পয়েন্টের কিছুটা বেশি। সরিয়া সূচক ডিএসই এস ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ওঠানামার মধ্য দিয়ে সকাল থেকে এখন পর্যন্ত গিয়েছে এবং সকালে 1157 পয়েন্টের কিছুটা কম ছিল এবং এখন দেখতে পাচ্ছি 1158 পয়েন্টের 57 পয়েন্টের কিছুটা বেশিতে একটি অবস্থান করছে। এবং যদি আমরা দেখি বাছাইকৃত সূচক DS30 তাহলে দেখতে পাবো যে সেটি কিন্তু সকালে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গিয়েছিল এবং বেলা যতই গড়িয়েছে এটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে এখন পর্যন্ত আছে এবং এখন সেটি অবস্থান করছে 1886 পয়েন্টের কিছুটা বেশিতে। আর আজকে ঢাকা পুঁজি বাজারে যেসব কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 179টি কোম্পানির শেয়ারের দাম 69টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 117টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 97টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে 99,63,00,000 টাকার লেনদেন হচ্ছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনিয়র সচিব থাকাকালে দখল করেছিলেন একাধিক পদ, মাসে বেতন সম্মানে নিত লাখ লাখ টাকা, ক্ষমতার দাপট দেখিয়ে বদলি বা চাকরিচ্যুত সহ নানা অভিযোগ সাবেক শিল্প সচিব জাকিয়া সুলতানার বিরুদ্ধে। কাফকোর CSR ফান্ড ব্যবহারেও অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। পট পরিবর্তনের পর ভোল পাল্টিয়ে টিকে থাকার চেষ্টা করলেও সম্প্রতি তাকে অবসরে পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকার। সাবেক আমলারা বলছেন জবাবদিহিতায় আনতে হবে এসব কর্মকর্তাকে। অনিয়মের তদন্তের পরামর্শ TIBর। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আওয়ামী লীগ শাসন আমলে অনেককে ডিঙ্গিয়ে পদোন্নতি পাওয়া 145 জন সচিবের একজন ছিলেন সাবেক শিল্প সচিব জাকিয়া সুলতানা। পদোন্নতি পেয়ে 2021 সালে দায়িত্ব পান বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলে। একই বছর বদলি হয়ে যান শিল্প মন্ত্রণালয়ে। নানা অনিয়মের অভিযোগ থাকায় 2022 সালে তথ্য মন্ত্রণালয়ে বদলি করা হলেও মোহ ছাড়েননি শিল্পের। 24-এর অভ্যুত্থানে আওয়ামী স্বৈরাচারের পতন হলেও অন্য রাজনৈতিক দলের শীর্ষ এক নেতার ছত্রছায়ায় আঁকড়ে ধরেছিলেন একই দফতর। অভিযোগ রয়েছে দায়িত্বে থাকাকালীন স্বার্থ বা মতের বিরুদ্ধে কেউ গেলেই সরিয়ে দিতেন দপ্তর থেকে, করতেন চাকরিচ্যুত। নিজের সাথে ঘটে যাওয়া এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন শিল্প মন্ত্রণালয় অধীনস্থ এক চাকরিচ্যুত কর্মকর্তা। কিছু অযাচিত রিক্রুটমেন্টে আমি অ্যাগ্রি করতে পারিনি এবং আমি যেটাতে সরাসরি আমি এটার জন্য প্রতিবাদ করি। তারপর একে বিভিন্নভাবে আমি নাজেহাল হেনস্থার শিকার হই। কী কারণে চাকরিচ্যুত করা হয়েছে আমি এটা জানতে চাই। কাফকোর CSR ফান্ড ব্যবহারেও অনিয়ম করেছেন জাকিয়া সুলতানা। অর্থ দিয়েছেন সুগার কর্পোরেশন, পুলিশ সদস্য সহ অন্যান্য কাজেও। প্রভাব খাটিয়ে CSR নীতিমালা পরিবর্তনের অভিযোগও করেন এই ভুক্তভোগী। CSR এর কিছু রুল আছে। উনি যেসব খাতে ব্যয় করেছেন মানে অধিকাংশ ব্যয় কোম্পানি আইন এবং আয়কর আইন অ্যালাউ করে না। এই খাতগুলিকে উনি বৈধতা দেন নতুন CSR আইন করে, নতুন CSR রুল করে কোম্পানির জন্য, কিন্তু দেশের আইন তো এটা এখনো অ্যালাউ করে না। এসব বিষয় নিয়ে দায়িত্বে থাকাকালীন সময় সংবাদ সচিব দপ্তরে গেলেও কথা না বলে যোগাযোগ করতে বলেন কাফকোর দপ্তরে। আগারগাঁওয়ে কাফকোর দপ্তরে গেলেও প্রতিষ্ঠানটির প্রধান কর্পোরেট কর্মকর্তা প্রথমে কথা বলতে চাইলেও পরে জানান অনেক চাপে আছেন তিনি। সাফাই দিয়েছিলেন বর্তমান ব্যবস্থাপনার। কেন উনি রিজাইন করলেন বা কেন কাফকোতে সিইও আসে নাই, এই ডিসিশনগুলা বোর্ডে লাগে। শিল্প সচিবের পাশাপাশি কাফকোর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন জাকিয়া সুলতানা। তিনি আবার অতিরিক্ত দায়িত্ব নেন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার। তথ্য বলছে বোর্ডের বেতনের পাশাপাশি তিনি নেন প্রধান নির্বাহীর বেতনও, যা প্রতি মাসে 2 লাখ টাকা। সিইও পদ শূন্য রাখেন 6 থেকে 7 বছর। একজন কোম্পানি আইনজীবী বলছেন এভাবে 3টি পদে চাকরি করতে পারেন না সরকারি কোনো কর্মকর্তা। অন্যদিকে TIB বলছে এ ঘটনা স্বেচ্ছাচারিতার শামিল। উনি আসলে অফিসটা কোনটা পারফর্ম করবেন, বোর্ড চেক অ্যান্ড ব্যালেন্স করে MDর পারফরমেন্স কি হচ্ছে। দুইটা ব্যক্তি যদি এক হয়ে যায় তখন সমস্যা যেটা হয় কি,
তখন পুরা ক্ষমতাটা একটা সেন্ট্রিক হয়ে যায়। এর মধ্যে এক ব্যক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা মাধ্যম হিসাবে দেখতে হবে। এটি কিন্তু যারা বিদেশি বিনিয়োগ করে বাংলাদেশের জন্য তাদের জন্য একটা ভুল বার্তা দিতে পারে। এ ধরনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পরামর্শ সাবেক আমলাদের। সরকারি কর্মচারীদের কিন্তু কন্ট্রোল করার অনেক আইন আছে আমাদের, এই আইনগুলি যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন। ৫ আগস্টের আগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একইভাবে জাকিয়া সুলতানার স্বামী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আতিকুল ইসলামকেও বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে দোকানে দোকানে কেনাকাটার ধুম। পাশাপাশি পোশাক সরবরাহকারী কারখানাগুলোতে চলছে দিনরাত ব্যস্ততা। ঢাকার কেরানীগঞ্জের পাইকারি মার্কেট থেকে পোশাক সংগ্রহ করছেন দেশের বিভিন্ন প্রান্তের খুচরা বিক্রেতারা। স্বল্প মূল্যে মাল সম্পন্ন পোশাক দিতে পেরে খুশি কারখানা মালিকরাও। দেখুন আমার করা একটি রিপোর্ট। ঈদ আসলেই বিপণী বিতানগুলোতে পোশাকের যোগান দিতে ব্যস্ততা বেড়ে যায় স্থানীয় তৈরি পোশাক কারখানাগুলোতে। ঢাকার কেরানীগঞ্জ ঘুরে দেখা মিলল সেই কর্মচাঞ্চল্য। ঈদকে সামনে রেখে ৩ মাস আগে এখানে শুরু হয়েছে পোশাক তৈরির কাজ। কারখানায় উৎপাদিত পোশাক প্রদর্শিত হয় পাশের মার্কেটে। এবারে ঈদ কালেকশনে প্রাধান্য পেয়েছে সাম্প্রতিক ট্রেন্ড। বিক্রেতারা জানান বছরের মোট বিক্রির প্রায় 70% হয় এই মৌসুমে। সিকোয়েন্সের ভিতরে যে মালগুলো আছে ওগুলো খুব ভালো চলতেছে। আর নতুন একটা কাপড় বের হয়েছে, চায়না কাপড় ক্রাশ, ওই ডিজাইনের কাপড়গুলো বেশি চলতেছে আর কি। ভাঙচুর ডিজাইনের মালগুলো ওগুলাই বেশি চলতেছে। আর গ্রাহকদের চাহিদাও ওই কাপড়টাই বেশি। এবারকার নতুন নতুন কাজ হয়, নতুন নতুন এমব্রয়ডারি হয়, নতুন নতুন কাপড় বাইর হয়। তো ওই সব কাপড়ের মধ্যে আমাদের ডিজাইন হলে মালগুলি খুব রানিং থাকে এবং ওইটা আনকমন হিসাবে মালটা বিক্রি হয়। সারা কেরানীগঞ্জেই অনেক নতুন নতুন মাল হয়, আপনার পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, বাচ্চাদের আইটেম, তারপরে হলো আপনার ট্রাউজার, বিভিন্ন রকমের। তো এই কালেকশনে সারা বাংলাদেশ থেকে পাইকার আসে। ঈদকেন্দ্রিক ব্যবসার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুচরা বিক্রেতারা বলেন স্বল্প মূল্যে গুণগত মানের পোশাক পাওয়ায় এই পাইকারি মার্কেটকেই রাখেন পছন্দের শীর্ষে। এক জায়গা থেকে সব কিছু আমরা ক্রয় করে নিয়ে যেতে পারি আর কি, এই জন্য আমাদের বেশিরভাগ এখানে আসতে হয়। পাঞ্জাবির জন্য আপনার প্যান্ট, তারপরে শার্ট আছে কিছু, এই ধরনের মালটা আমাদের মানিকগঞ্জের ওইখানে হরিরামপুরের চলে খুব ভালো, এর জন্য এখানে আসছি আমরা। ক্রয় করে আমরা অনেক লাভবান হই এখানে, অনেক অন্য জায়গার তুলনায়। খুলনা বা পাশে ইসলামপুর আছে, তার থেকে এখানে মালের কোয়ালিটি প্রায় সেম, বাট দাম অনেক কম। কারখানা ও মার্কেটের দোকান মালিকরা বলেন বরাবরের মতো এবারও প্রত্যাশা অনুযায়ী পাচ্ছেন ক্রেতার দেখা। 9টা মাস বা 10টা মাস আমরা বসে থাকি ঈদের জন্য, যাতে 2টা মাস যাতে আমরা খুব ভালো করতে পারি। আলহামদুলিল্লাহ সেই তুলনায় খুব ভালো যাচ্ছে। যেরকম ঈদ ছিল, চাহিদা ছিল, আমাদের ফেলা হয়ে গেছে। আর ঈদের জন্য অনেক অনেক ভালো ভালো মাল আমরা তৈরি করি। কাজের চাপ সামাল দিতে রমজান জুড়ে কেরানীগঞ্জের পোশাক কারখানাগুলোতে সকাল 10টা থেকে রাত 3টা পর্যন্ত চলে কর্মযজ্ঞ। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। 90 দিনের মধ্যে পায়ে হেঁটে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়ার মিশনে নেমেছেন ইকরামুল হাসান শাকিল। তাকে পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড প্রাণ। গেল 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে C2 সামিট জয়ের লক্ষ্যে অভিযান শুরু করেন তিনি। রোববার এক সংবাদ সম্মেলনে শাকিল জানান যাত্রাপথে বাংলাদেশ, ভারত এবং নেপালের ওপর দিয়ে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভারেস্টের 29,031 ফুট উঁচু শিখরে আরোহণ করবেন। এ সময় প্লাস্টিক ব্যবস্থাপনা ও দূষণের বিষয়ে জনসচেতনতা, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরবেন। বাংলাদেশ সহ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে $222.1 মিলিয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা। রোববার দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন এই অর্থায়নের ঘোষণা দেন। অন্যান্য বিদেশি অংশীদার এবং দাতাদের অর্থায়নের পাশাপাশি এই তহবিল বাংলাদেশ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে 14টি বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, বৈশ্বিক সম্প্রদায়ের জন্য ভবিষ্যৎ হাস্যোজ্জ্বলের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদান করছে কানাডা।
সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা এবং গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন করছে। সরাসরি যাচ্ছি সেখানে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে আগ্রহী। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই আলোচনা অগ্রসর হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি আমরা নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। আমরা মনে করি যে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, এদেশের প্রত্যেকটি নাগরিকের এই অধিকার আছে যে এই সমস্ত সংস্কারের বিষয়ে তারা যেন সুস্পষ্ট মতামত দিতে পারেন, এবং এই বিষয়ে আমরা যত দ্রুত সম্ভব যখনই এই ওয়েবসাইটে এইগুলো আমরা সকলের জন্য উন্মুক্ত করব তখন আপনাদেরকে আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো, এবং আমরা আশা করছি, অনুরোধ করছি যে আপনারা যেন সেটি সকলের কাছে পৌঁছে দিতে পারেন। সংবিধান এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশনগুলো তাদের কার্যক্রমে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রভূত সহযোগিতা লাভ করেছে। এটি কেবলমাত্র আনুষ্ঠানিক বক্তব্য নয়, আমি আন্তরিকভাবে এটা বলতে পারি যে আমরা যখন যে 6টি কমিশন কাজ করেছে সেই 6টি কমিশন এবং বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালন করার সময় আমরা যে প্রভূত সহযোগিতা পেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে এবং বিশেষ করে আপনাদের কাছ থেকে, সেটার জন্য আমি আন্তরিকভাবে ওই কমিশনের প্রধান হিসেবে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে এই ধন্যবাদ আপনাদের জানাই। আমরা মনে করি যে একইভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাছ থেকে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে, আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা অভাবনীয় সহযোগিতা পেয়ে আসছি, আপনাদের সমর্থন পেয়ে আসছি। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতেও রাজনৈতিক দল, জনসমাজ এবং আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমি আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং এখন আমি কয়েকটি প্রশ্ন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে যদি জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় সংসদ ভবনের সংবাদ সম্মেলন করছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।